এটি সেই চিরচেনা ধানমন্ডি ৩২। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এই স্থানে একসময় ছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। কিন্তু আজ ক্ষমতা হারানোর ৯ মাস ২৬ দিনে ধানমন্ডি ৩২ যেন এক ধ্বংসস্তূপ। চারপাশে গজিয়েছে ঘাস আর বৃক্ষ, অথচ এই বৃক্ষ জানে না এই মাটিতে মিশে আছে গুম, খুন আর গণহত্যার ইতিহাস। দেশের রাজনীতিতে এই ধানমন্ডি ৩২কে ঘিরে আছে নানা গল্প, আছে ভালোবাসা, আবার ভালোবাসার চেয়ে অধিক গুণ আছে ঘৃণা। ১৯৭২ সালের আগে শেখ মুজিবুর রহমান যে ভালোবাসা কুড়িয়েছিলেন, কয়েক দশকের রাজনীতির পালাবদলে সেই ভালোবাসা আজ ঘৃণা পরিণত হয়েছে। শেখ হাসিনার ক্ষমতার সময় দেশের রাজনীতিতে বিরোধী দলগুলোকে যে পরিমাণ কোণঠাসা করে রাখা হয়েছিল, সেই কোণঠাসার কারণে আজকে এই ধানমন্ডি ৩২ হয়েছে ধ্বংসস্তূপ। কিন্তু ৯ মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর আজ আওয়ামী লীগ কেমন আছে সেই কোণঠাসা হওয়া বিরোধী দলগুলো, সেটি খুঁজতেই বেরিয়েছি আমরা। শুধু ধানমন্ডি ৩২ নয়, রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টিও আজ যেন একটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। একসময় যে কার্যালয় নেতাকর্মীদের ভিড়ে সরগম থাকত, সেখানে এখন অগোছালো পরিবেশ, স্তব্ধতা, রাতভর মাদকসেবীদের আড্ডা, দেহ ব্যবসার গুঞ্জনও রয়েছে। একটি রাজনৈতিক দলের এমন করুণ পরিণতি হয়তো এই বাংলাদেশের ইতিহাসে প্রথম দেখছে বাংলার মানুষ। কিন্তু ১৬ বছর ধরে শেখ হাসিনার শাসনে একরকম অবরুদ্ধ ফিরোজা আজ কি পেল? ঢাকার রাজপথে ছাত্র জনতার রক্তে ভিজে যায় আকাশ বাতাস। নিরস্ত্র ছাত্রদের উপর হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ, তবুও থামেনি জনতা, বুক পেতে দিয়েছে গুলির সামনে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, কিন্তু তার দলীয় নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির নানা পরিকল্পনার কথা ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেষমেশ ছাত্র জনতা বুলডোজার কর্মসূচির মাধ্যমে ভেঙে দেয় ধানমন্ডি ৩২ ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাড়িঘর। একসময় যে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সহ অন্য দলগুলোর উপর দমন পীড়ন চালাতো, সেই আওয়ামী লীগই আজ ইতিহাসের পাতায় পরাজিত। হত্যা, গুম, খুন আর মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আওয়ামী লীগকে ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। একই সাথে নির্বাচন কমিশন তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করেছে। দেশের রাজনীতিতে এটি একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা এই দলের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও এবার প্রথমবারের মতো আইনগতভাবে করা ব্যবস্থা নেওয়া হলো। অনেকে মনে করছেন এটি দেশের গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আসলে আমাদের সরকার ছিল একটা স্বৈরাচার সরকার, একটা দোসর সরকার। এই সরকার বিগত ১৭ বছর এই বাংলার মানুষকে জিম্মি করে রাখছে, প্রশাসন দিয়ে, তার ক্ষমতা দিয়ে কি জিম্মি করে রাখছে। সর্বদলের লোক, এই যে ওলামা কেরামকেও নির্যাতিত অনেক করছে, বিএনপি, জামাত, সর্বলোককে এই সরকার নির্যাতিত সরকার হিসাবে করছে তাদেরকে। এই সরকার যাওয়ার কারণে আজ ওই সরকার তো আজ ৯ মাস হয়েছে চলে গেছে। জীবনে তো আশা করি এই সরকার বাংলার বুকে আমূলিক প্রতিষ্ঠিত আর হইতে পারবে না। কেন? এটা একটা জালিম সরকার, নির্যাতিত সরকার। এই সরকার যাওয়ার কারণে এই দেশের লোক এখন আমি শান্তি আছি। আমার বুকের মধ্যে একটা চাপা ছিল জুলুম অত্যাচারের মধ্যে। স্বৈরাচার সরকার যখন চলে গেছে, আমি যদি সরকার পতন হয় সেদিন নিজের মধ্যে আনন্দ ভোগ করতেছি যে আমার বুক থেকে একটা পাথর সরে গেছে। এখন স্বৈরাচার সরকার তো চলে গেছে, এখন বিএনপি আল্লাহর রহমতে সম্মানে জড়িত আছে, তারপর জামাত আছে, অন্য অন্য দলগুলো শান্তিতে আছে। তা আমরা চাই এই দেশের সামনে একটি সুন্দর একটি সরকার আসুক, যে সরকার যখন আগামী আওয়ামী লীগের মতো যখন মানুষ আর নির্যাতিত না হইতে পারে। আবার দীর্ঘ ১৬ বছর ধরে যে ফিরোজা অবরুদ্ধ ছিল, সে বাসভবন আজ উন্মুক্ত। বিএনপির চেয়ারপারসনের বাড়ির সামনে এখন কর্মীদের আনাগোনা। যে বিএনপির কার্যালয়ে তালা ঝুলত, সেখানে আজ হাজারো মানুষ। জামায়াতে ইসলামী ফিরে পেয়েছে তাদের রাজনৈতিক স্বীকৃতি। অন্যদিকে আওয়ামী লীগের রাজনীতি কার্যত স্থবির হয়ে পড়েছে। কর্মীরা বিভ্রান্ত, ভবিষ্যৎ অনিশ্চিত। এই চিত্রই প্রমাণ করে ক্ষমতা চিরস্থায়ী নয়। সতত দায়িত্ববোধ না থাকলে পতন শুধু নিশ্চিতই নয়, বরং তা নির্মম হতে পারে। গুলশানের বাসভবন ফিরোজা, এখানেই বসবাস করতেন বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে তাকে যে পরিমাণ অবরুদ্ধ করে রাখা হয়েছে, কোণঠাসা করে রাখা হয়েছিল তার রাজনৈতিক দল বিএনপিকে, সে প্রসঙ্গে আর নাই বলি। কিন্তু ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালালেন, তখন এই বেগম খালেদা জিয়া এখন সম্মানের প্রতীক। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।